আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মের বোটানিক কোড 202 সেটা আমরা সিলেবাসে 7 নাম্বার টপিকসটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় কেমোট্যাক্সোনমি। আমাদের আজকের সিলেবাসের টপিক 7 নম্বরে যে টপিকসটা আছে কেমোট্যাক্সোনমি, প্রাইমারি কেমোট্যাক্সোনমি, মেটাবোলাইটস, সিমেন্টিড, এইগুলো নিয়ে আমরা আজকে ক্লাসটাতে আলোচনা করব। কেমোট্যাক্সোনমি কি? তোমরা ট্যাক্সোনমি সম্পর্কে জানো যে আমরা আলোচনা করছিলাম যে ট্যাক্সোনমি হচ্ছে যে শ্রেণীবিন্যাস। হ্যাঁ, তো এইখানে দেখা যায় যে অনেক কেমোট্যাক্সোনমিটা হচ্ছে যে জৈব রসায়নের ব্যবহার। ট্যাক্সোনমিতে, শ্রেণীবিন্যাস তত্ত্বে বা ট্যাক্সোনমিতে জৈব রসায়নের ব্যবহারকে বলা হয় কেমোট্যাক্সোনমি। এই কেমোট্যাক্সোনমি ছাড়াও একে কি বলা হয়, আরো নাম কতগুলো আছে, যে কেমিক্যাল ট্যাক্সোনমি, বা বলা যায় যে বায়োকেমিক্যাল ট্যাক্সোনমি, অথবা বলা হয় যে সিস্টেমেটিক প্ল্যান্ট ট্যাক্সোনমি। বা মলিকুলার ট্যাক্সোনমিও বলা যায়। কেন বলা হয় যে এটা যে ট্যাক্সোনমি, যে উদ্ভিদে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়, তাই না? যে আমরা যখন উদ্ভিদ কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের কি থাকে, বিভিন্ন ধরনের বস্তু থাকে, জৈব রাসায়নিক বস্তু, যেই বস্তুগুলো কি হয় যে যেগুলোর সাহায্যে ট্যাক্সোনমি সমস্যার সমাধান করা যায়। মোট কথা বলা যায় যে অধিক ফলপ্রসূভাবে শ্রেণীবিন্যাসের সমস্যার সমাধান করার জন্য বা ট্যাক্সোনমি সমস্যার সমাধান করার জন্য শ্রেণীবিন্যাসে এই জৈব রসায়নের ব্যবহারটাকে বলা হয় যে কেমোট্যাক্সোনমি। একে কি বলা হয়, যে সিস্টেমেটিক প্ল্যান্ট ট্যাক্সোনমিও বলা যায়, বা কেমিক্যাল ট্যাক্সোনমি বা বায়োকেমিক্যাল ট্যাক্সোনমি নামেও অভিহিত করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যখন যে প্রচলিত শ্রেণীবিন্যাসগুলোতে, হ্যাঁ, যে পুষ্পের আঙ্গিক বৈশিষ্ট্য বা অন্যান্য মরফোলজিক্যাল বৈশিষ্ট্য দ্বারাও যখন উদ্ভিদের শ্রেণীবিন্যাসে কোনো ট্যাক্সনের সমস্যা সমাধান করা যায় না, বা কোনো ট্যাক্সনকে নির্দিষ্ট করা যায় না কোনো একটা নির্দিষ্ট গ্রুপে, সেক্ষেত্রে এই জৈব রসায়নের ব্যবহারটা সাফল্যজনকভাবে ব্যবহার করা যায়। সেগুলো কি, যে উদ্ভিদে যে বললাম যে বিভিন্ন ধরনের যে জৈব রাসায়নিক বস্তুর কথা বললাম, এগুলো কোনগুলো? তো এগুলো হচ্ছে যে উদ্ভিদের বিভিন্ন ধরনের, উদ্ভিদের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস চলে, বিভিন্ন ধরনের মেটাবলিজম চলে, মেটাবলিক অ্যাক্টিভিটিস চলে। তো বিপাকীয় মেটাবলিজম বা বিপাকীয় উদ্ভিদে বিভিন্ন ধরনের বিপাকীয় বস্তুও তৈরি হয়। তো উদ্ভিদে যে সমস্ত জৈব রাসায়নিক বস্তুর কথা বলছি, সেগুলো মেইনলি উদ্ভিদে বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়া তৈরি হয়। সেগুলো কি, যে ধরো হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো যে উদ্ভিদে যে বিভিন্ন ধরনের পদার্থ, যে কোষ অভ্যন্তরে যে বিভিন্ন ধরনের পদার্থ আছে, সেগুলোর মধ্যে হতে পারে তোমার অ্যালকালয়েড, তারপর হচ্ছে এসেনশিয়াল অয়েল, আমার মনে হচ্ছে ব্লু কালার এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপর ফিনোলিক পদার্থ বা ফিনোলিক যৌগ বলা যায়। তো তারপর আরো আছে বৃহৎ অণু, যে ডিএনএ, আরএনএ, যেটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, আমি এভাবে লিখি যে নিউক্লিক অ্যাসিড। তো এই যে বস্তুগুলো দেখা যায়, হ্যাঁ, এই যে বস্তুগুলো, এগুলো সাধারণত জৈব রাসায়নিক বস্তু। আরো অনেকগুলো আছে, আমরা ক্লাসে আলোচনা করতে করতে আরো অনেক কিছু জানবো, যে আরো অনেকগুলো জৈব পদার্থ। এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য
বলে দিলাম। তো এই পদার্থগুলো সাধারণত এই জৈব পদার্থগুলো উদ্ভিদে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় এই পদার্থগুলো। তো এই যে এই যে অ্যালকালয়েডের কথা বললাম, এসেনশিয়ালের কথা বললাম, এইগুলোর ব্যবহার কিন্তু সুদূর প্রাচীনকাল থেকে ট্যাক্সোনমির যে এগুলো তো এখন ট্যাক্সোনমিতে কাজে লাগানো হচ্ছে, প্রাচীনকাল থেকে এই সম্পর্কে মানুষের ধারণা ছিল যে এসেনশিয়াল অয়েল বলো বা অ্যালকালয়েডের কথা বলো, তারা এটা নিয়ে মানে ইতিহাস যদি বলি আর কি কেমোট্যাক্সোনমি। তো আমরা সহজ করে বলি, এত কঠিন ভাষা যাচ্ছি না। যেটা হচ্ছে যে এই যে জৈব রাসায়নিক যে এই যে জৈব রাসায়নিক বস্তুগুলো উদ্ভিদে পাওয়া যায়, সেই বস্তুগুলোর উপর ট্যাক্সোনমিতে যে সমস্যা সমাধান করা যায়, মানে কি কোনো একটা ট্যাক্সনকে নির্দিষ্ট করা বলো বা ট্যাক্সোনমির যে উদ্ভিদের উৎপত্তি, অভিব্যক্তি, বিবর্তন, এই জিনিসগুলোতে এই বস্তুগুলো মানে এই জৈব রাসায়নের সফলজনকভাবে বা সফলভাবে ব্যবহার করা যায় যে কেমোট্যাক্সোনমিতে। রোচেলডার নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই যে 1847 সালে, হ্যাঁ, রোচেলডার নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এটা কি করেছে যে ট্যাক্সোনমিস্ট, উনি কি করেছে সর্বপ্রথম এই যে এই জৈব রাসায়নের যে উদ্ভিদে রয়েছে যে উপস্থিতিগুলো, এগুলোর মধ্যে একটা প্রবন্ধ প্রকাশ করেন। হ্যাঁ, পরবর্তীতে আর্টম্যানের নাম তোমরা এর আগেও শুনে এসছো। আর্টম্যান এই যে জৈব রাসায়নিক বস্তুর কথা বলছে যে কেমোট্যাক্সোনমি সম্পর্কে কতগুলো নীতিমালা বলেন, নীতি প্রকাশ করেন এবং বলেন যে এই যে জৈব রাসায়নিক ব্যবহারগুলো উদ্ভিদে ট্যাক্সোনমির ক্ষেত্রে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায় এবং এর প্রয়োগ রয়েছে উদ্ভিদের উৎপত্তি বলো, ফাইলোজেনি বলো, বিবর্তনী বা ফাইলোজেনি বা অভিব্যক্তি নির্ণয় বিভলেশনের ক্ষেত্রে গুরুত্ব সহকারে এগুলো ব্যবহার করা যায়। তো এছাড়াও উদ্ভিদে আরো কিছু বস্তু আছে, যেমন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড কি দুই রকমের নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ, আরএনএ। হ্যাঁ, এগুলোর মধ্যে মিল অমিল বা প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন বলো, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড, এনজাইম, এই জাতীয় জিনিসগুলো কি উপস্থিতি দ্বারাও এই জৈব রাসায়নিক পদার্থগুলোর দ্বারাও উদ্ভিদের ট্যাক্সোনমির সমস্যার সমাধান করা যায়, কেমোট্যাক্সোনমিতে ব্যবহার করা যায়। তো এই যে প্রোটিনের কথা বললাম, প্রোটিনের একটা পরীক্ষা আছে যে প্রোটিন সেরোলজিক্যাল টেস্ট। হ্যাঁ, প্রোটিনের মধ্যে ওই যে প্রোটিন সেরোলজি প্রক্রিয়া কি করা যায়, প্রোটিনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। দেখা যায় যে সেরোলজিক্যাল টেস্টে যে নিকট সম্পর্কযুক্ত যেগুলো, তাদের মধ্যে প্রোটিনের গ্রুপগুলোর মাঝে প্রোটিনের সম্পর্কটা বা মিলটা রয়েছে, এবং দূরবর্তী সম্পর্ক যেগুলো সেগুলো হচ্ছে প্রোটিনেরটা কি প্রোটিনের সম্পর্ক দেখলেই বা এটা দেখলে বোঝা যায়। সুতরাং যে এই যে প্রক্রিয়াটাতে করা যায় যে সেটাকে বলা হয় সেরোলজি, সেটাও কিন্তু এই কেমোট্যাক্সোনমির অন্তর্ভুক্ত। তো এই যে আধুনিক শ্রেণীবিন্যাস তত্ত্বে কেমোট্যাক্সোনমির যে প্রয়োগটা বা ব্যবহার, সেটাকে মলিকুলার সিস্টেমেটিক্সও বলা হয় বা মলিকুলার ট্যাক্সোনমিও বলা হয়। কেন বলা হয় যে মলিকুলারের কথা বললাম যে বৃহদম, হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে ডিএনএ, আরএনএ, হ্যাঁ, এগুলোর যে বেস কম বা সিকোয়েন্স বলো বা ডিএনএ হাইব্রিডাইজেশন বলো, ইলেকট্রোফোরেসিস বলো বা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, এই সবগুলোই এই কেমোট্যাক্সোনমির মধ্যে অন্তর্ভুক্ত। এই কেমোট্যাক্সোনমিতে এই জৈব রাসায়নিক ক্ষেত্রে যেটা বললাম যে কোষ রসায়ন, যেটাকে বলা হয় যে কোষ রসায়নের জ্ঞানটা ট্যাক্সোনমিতে ব্যবহার করা যায়। কোন প্রকৃতি যে বললাম, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, আমি এটা মুছে দিচ্ছি, দেখো, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বলতে পারো বা ডিএনএ হাইব্রিডাইজেশন, ইলেকট্রোফোরেসিস, তারপর হচ্ছে কি আরো এরকম আছে যে সিমেন্টের কথা বলবো, তারপর যে প্রোটিনের যে সেরোলজিক্যাল টেস্ট, এই সবগুলোই ট্যাক্সোনমিতে কেমোট্যাক্সোনমিতে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। এই সবগুলো সাজে এটা হচ্ছে মলিকুলার ট্যাক্সোনমি, যেখানে হচ্ছে কি যে এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগে মানে এই বৈশিষ্ট্যগুলোর, সেটাতে ট্যাক্সোনমির উৎপত্তি বললাম, বিবর্তন বা ফাইলোজেনি এবং হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশনের ক্ষেত্রে গুরুত্ব বহন করে এবং সেটা নির্ণয় করা যায়। যেটা কোন ক্ষেত্রে বললাম, প্রচলিত শ্রেণীবিন্যাস দ্বারা যখন উদ্ভিদের কোনো ট্যাক্সনের সমস্যার সমাধান করা যায় না, সেক্ষেত্রে এই কেমোট্যাক্সোনমির প্রয়োগ করা হয়। এটা হচ্ছে যে আধুনিক যে জাতিজনী বিজ্ঞানীরা, যে আধুনিক বিজ্ঞানীরা ট্যাক্সোনমিস্টরা যেটা জাতিজনী শ্রেণীবিন্যাস প্রদান করেছে, আমি আবারও বলছি যে প্রচলিত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে না, জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই কেমোট্যাক্সোনমির বিশাল একটা ভূমিকা রয়েছে। তো আসলে এই যে কেমোট্যাক্সোনমি বলছি, যে জৈব রাসায়নিক পদার্থ বলছি, যে নামগুলো দিলাম, এগুলো উদ্ভিদে কোন টাইপের কি টাইপের জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায়। বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদে পাওয়া যায়।
এর মধ্যে কতগুলো আছে যেগুলো হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে আমরা দেখা যায়, যে দৃশ্যমান ক্ষুদ্র পদার্থ যেগুলো হচ্ছে আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পারি। আবার কিছু পদার্থ আছে যেগুলো কি দেখা যায় না, অদৃশ্য, কিন্তু সেগুলো এগুলো রাসায়নিক পদার্থ, এবং সেগুলো উদ্ভিদে কি হয় বিভিন্ন ধরনের মেটাবলিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়। আবার কিছু আছে বৃহৎ অণু। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, একটু খেয়াল করো। যে উদ্ভিদে এই যে কেমোট্যাক্সোনমির কথা বলছি, যে উদ্ভিদে যে সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে যে কেমোট্যাক্সোনমির ক্ষেত্রে যেটা তিনটা টাইপের। একটা হচ্ছে যে দৃশ্যমান পদার্থ বা দৃশ্যমান বস্তু, যা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় দৃশ্যমান বস্তু। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে যেমন হচ্ছে স্টার্চ, যে বস্তুগুলো দেখা যায় যে দৃশ্যমান অনুবীক্ষণ যন্ত্রে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দেখো, স্টার্চ, গ্রাফাইট, তারপর হচ্ছে সিস্টোলিক, সিলিকা। এগুলো সাধারণত উদ্ভিদের কোষ অভ্যন্তরে দ্রবীভূত অবস্থায় থাকে। হ্যাঁ, সরি, এগুলো উদ্ভিদ থেকে পৃথক করা যায় অবশ্য। যে এই জিনিসগুলো যে দৃশ্যমান বস্তু যেগুলো অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, যেমন হচ্ছে স্টার্চ, গ্রাফাইট, সিস্টোলিক, সিলিকা। তো এইগুলো উদ্ভিদের কতগুলো কি হয় যে ট্যাক্সোনমির ক্ষেত্রে যে এই জিনিসগুলো গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। স্টার্চ গুলো কি? যে স্টার্চের বৈশিষ্ট্য, স্টার্চের বৈশিষ্ট্য দেখা যায় যে অনেক উদ্ভিদে, যে এক উদ্ভিদের স্টার্চের বৈশিষ্ট্যটা অনেক সময় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্ব সহকারে কেমোট্যাক্সোনমিতে ব্যবহার করা যায়। কেন? এটা যে দেখা যায় যে এটার আকার বলো, আকৃতি বলো, প্রকৃতিতে বিভিন্ন রকম ভিন্নতা রয়েছে। এক এক পরিবারে বা গোত্রের ক্ষেত্রে দেখা যায় যে এর ভিন্নতা বিভিন্ন রকমের। যেমন সোলানিসিতে যদি বলো, এখানে একটা ছবি এঁকেছি, এটা হলো অকেন্দ্রিক স্টার্চ। এটা হচ্ছে সোলানিসির একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, সোলানিসি উদ্ভিদ গোত্রের বিশেষ বৈশিষ্ট্য, এটাতে কি দেখা যায় যে অকেন্দ্রিক স্টার্চ দানা দেখা যায়। আবার যদি বলি যে লিগোমেরিসের ক্ষেত্রে দেখা যায় সরল মধ্যকেন্দ্রিক স্টার্চ দেখা যায়। এটা হচ্ছে সরল মধ্যকেন্দ্রিক, মধ্যকেন্দ্রিক সরল বলতে পারো তোমরা এটাকে। ঠিক আছে, মধ্যকেন্দ্রিক সরল, এই সবই হচ্ছে কি স্টার্চ। হ্যাঁ, আমি এটুকু মুছে দিচ্ছি, দেখো। আবার এরকমও দেখা যেতে পারে গুচ্ছাকারও থাকতে পারে, সেটা হচ্ছে কি বলা হচ্ছে এটাকে? মধ্যকেন্দ্রিক জটিল। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে স্টার্চের ছবি। যেটা বলছিলাম যে স্টার্চের বৈশিষ্ট্যটা কিভাবে কাজে লাগে, দেখো যে স্টার্চের বৈশিষ্ট্যটাকে যে এক এক গোত্রে বা এক এক ট্যাক্সনের ক্ষেত্রে মানে দেখা যায় যে এক এক রকম থাকে এর আকৃতিটা। তার দ্বারা কি হয় যে উদ্ভিদগুলোর মধ্যে কি করা যায় যে একটা মানে তাদের অবস্থানটাও নির্ণয় করা যায়, ট্যাক্সোনমিক অবস্থান। যেমন হচ্ছে যে সোলানিসির ক্ষেত্রে বলেছি অকেন্দ্রিক স্টার্চ দেখা যায় কোথায়? সোলানিসি পরিবারে। ঠিক আছে, যেমন এই যে এই ছবিটা এঁকেছি মধ্যকেন্দ্রিক সরল, সেটা দেখা যায় লিগোমিনিসিতে। লিগোমিনিসি উদ্ভিদ পরিবারে বা ফ্যাবেসিতে দেখা যায় যে স্টার্চ দানাটা থাকে সেটা হচ্ছে মধ্যকেন্দ্রিক সরল। এই যে মধ্যকেন্দ্রিক জটিল, এটা 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 দেখা যায় গ্রামিনীতে, সাধারণত দেখা যায় কি গ্রামিনী বা পোয়েসি ফ্যামিলিতে দেখা যায় যে এই মধ্যকেন্দ্রিক জটিল ধরনের স্টার্চ দেখা যায়। ঠিক আছে, তো আবার এটাতে গেল স্টার্চ। আর কি দেখা যায়? যেটা বললাম যে দৃশ্যমান পদার্থের মাঝে এরপর আসো সিস্টোলিকের কথা
অক্সালিকের কথা বলেছি, আরেকটা কি বলেছি, র্যাফাইডের কথা বলেছি। র্যাফাইডটা কি সাধারণত হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের, এটা হচ্ছে আমরা কচু মনে হয় কম বেশি সবাই খাও, কচুতে যেটা থাকে, যেটা বলা হয় যে ক্যালসিয়াম অক্সালেট থাকে, সেটা কোথায়, কচুতে থাকে। তো কচুর ক্ষেত্রে দেখা যায় যে এটা সাধারণত যে র্যাফাইডটা কি হিসেবে থাকে, ক্যালসিয়াম অক্সালেট হিসেবে থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা গুচ্ছাকারে থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এককভাবে থাকে। সাধারণত মানে এরিসি, পালমি, তারপর টাইফেসি, রুবিয়েসি, এরকম প্রায় 35টি আবৃতবীজী উদ্ভিদ পরিবারে এই র্যাফাইডটা দেখা যায়। তো র্যাফাইডটার কথা বলছি, র্যাফাইডটার ছবিটা কিরকম একটু দেখে দিই। আজকে যে ছবিগুলো আসছে সেটা কিন্তু নর্মাল বইগুলোতে তোমরা হয়তো পাবা না। ছবিগুলো পারলে পরের সময় সুযোগ অনুযায়ী এঁকে নিও, ঠিক আছে? ক্লাস দেখে এঁকে নিবে। তোমরা যে বইটা ফলো করো সম্ভবত সেই বইয়ে নাই এটা। আমি একত্রে কতগুলো ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এটা র্যাফাইডের ছবি। কখনো কখনো এটি এককভাবে থাকতে পারে, আবার কখনো কখনো গুচ্ছাকারেও থাকতে পারে, ঠিক আছে? এইটা ছবিটা হচ্ছে কচুর ছবি, কচুতে যে র্যাফাইডটা পাওয়া যায় সেটার ছবি। এরকম এককভাবে র্যাফাইডটা থাকতে পারে, অথবা থাকতে পারে এরকম গুচ্ছ আকারে। আর এই ছবিটা হচ্ছে কচুর ছবি, যে কচুতে যে ক্যালসিয়াম অক্সালেট বা র্যাফাইডটা পাওয়া যায়, র্যাফাইডটা থাকে কি হিসেবে, ক্যালসিয়াম অক্সালেটের দানা হিসেবে থাকে, ঠিক আছে? এবার আসো সিস্টোলিক। সিস্টোলিকের কথা বলেছি, এই সবই কিন্তু দৃশ্যমান অণুবীক্ষণ যন্ত্রে, ঠিক আছে? যে রাসায়নিক বাহকগুলো পাওয়া যায় কেমোট্যাক্সোনমির ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে দৃশ্যমান বস্তু। আচ্ছা, সিস্টোলিক কোনটা? সিস্টোলিক সাধারণত ক্যালসিয়াম কার্বনেট হিসেবে থাকে, কার্বনেটের দানা হিসেবে থাকে, ঠিক আছে? সাধারণত যে পাতার এপিডার্মিসের নিচে এটা থাকতে পারে গুচ্ছাকারে, আবার অনেক সময় দেখা যায় যে হাইপোডার্মিসের নিচে একটা কোষ আকারে বড় হয়, সেখানে এই ক্যালসিয়াম কার্বনেটের দানাটা দেখা যায়, ঠিক আছে? কিরকম এটা দেখো, আমার ছাত্ররা যারা ক্লাসে উপস্থিত আছো কমেন্টসে রোল নাম্বারটা অবশ্যই লিখে দিবে, ঠিক আছে? দেখা যাচ্ছে আশা করি ছবিগুলো কিন্তু তোমরা যে বইটা ফলো করো সেটাতে নেই, ঠিক আছে? কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে আসে, সো এটা আপনাদেরকে এভাবেই পড়তে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের দানা। পাতার হাইপোডার্মিসের নিচে কিছু কোষ থাকে আকারে বড়, এবং যেগুলোতে কি থাকে, ক্যালসিয়াম অক্সালেট দানা হিসেবে এই কি কোনটা থাকে, সিস্টোলিকটা থাকে, ঠিক আছে?
কি বলেছি আরেকটা সিলিকার কথা বলেছি, যেগুলো সাধারণত বিপাক প্রক্রিয়ার উপজাত হিসেবে থাকে, যে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কি সিলিকা বলা হয়। বিভিন্ন উদ্ভিদ প্রজাতিতে সিলিকাটা বিভিন্ন বিভিন্ন রকমের। তারপর যেমন হচ্ছে যে সাইপারিসে গণের প্রায় অনেক এক এক প্রজাতিতে দেখা যায় যে এক এক রকমের সিলিকা দানাটা থাকে। যেমন হচ্ছে সাইপারিসি গণেতে থাকে, সেটা সাইপারিসি পরিবারে সেটা কিরকম থাকে, কনিক্যাল আকারে থাকে। তোমরা কনিক্যাল সবাই দেখেছো তাই না? কনিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসে কনিক্যাল দেখো নাই এমন কেউ মনে হয় নাই। এটা অনেকটা কনিক্যাল শেপ, যেটা দেখা যায় যে সাইপারিসি পরিবারে সিলিকাটা কিরকম থাকে, কনিক্যাল আকার থাকে। তো এখানে সাইপারিসি পরিবারে কনিক্যাল সিলিকাল আকৃতির কনিকাটা এরকম। আবার গ্রামিনী বা পোয়াসির ক্ষেত্রে কি থাকে, গ্রাম্বেল বেল থাকে। ঠিক আছে, ডাম্বেল বেল আকারের সিলিকা দানাটা থাকে। এই হচ্ছে যে অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান যে রাসায়নিক পদার্থগুলো পাওয়া যায় সেইগুলোর কি মোটামুটি ফিচার যেটা। আচ্ছা, এবার আসো যে 2 নম্বর যে কি আরেকটা কি পাওয়া যায়। 3টা টাইপের জিনিস বলেছি যেগুলো যে উদ্ভিদ ক্যামোট্যাক্সোনমিতে যে সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায়, উপাদান পাওয়া যায়। 1 নম্বরে কি বলেছি যে পদার্থগুলো দৃশ্যমান অণুবীক্ষণ যন্ত্রে সেই পদার্থগুলোর তালিকা দিলাম। দেন এখন আসো যে সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায় অদৃশ্যমান। আগেটা কি বলেছিলাম, দৃশ্যমান বলেছি। এটা দেখো যে অদৃশ্য রাসায়নিক বস্তু বা রাসায়নিক উপাদান যেটাই বলো, বা রাসায়নিক পদার্থ যেটা কিসে পাওয়া যায়, যেটা এই পদার্থগুলো সাধারণত দেখা যায় না। এটা উদ্ভিদ কোষ অভ্যন্তরে বিপাকে সাধারণত উৎপন্ন হয়, এবং সেটা হচ্ছে কি যে কোষ অভ্যন্তরে দ্রবীভূত অবস্থায় এই উপাদানগুলো পাওয়া যায়। রাসায়নিক পদার্থগুলোকে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যে অদৃশ্য রাসায়নিক বস্তু। এগুলো সাধারণত কোষের ভিতরে বিভিন্ন ধরনের যে মেটাবলিক প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তো এই জিনিসগুলো কোনগুলো দেখো, অ্যালকালয়েড, অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে রেনিন, টারপিন, ফিনোলিক যৌগ বা ফিনোলিক পদার্থ, তারপর হচ্ছে আরো আছে এগুলো, যেমন হচ্ছে কার্বোহাইড্রেটস এর মধ্যে হচ্ছে মনোস্যাকারাইড এবং হচ্ছে অলিগোস্যাকারাইড। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি পাওয়া যায়। এটা হিসেবে হচ্ছে কি যে ফ্ল্যাভিনয়েড, হ্যাঁ, এই জিনিসগুলো ইয়াতে রাসায়নিক বস্তু হিসেবে উদ্ভিদে পাওয়া যায়। তো এগুলোর ভূমিকা কি, যে এগুলো যে পাওয়া যায়, তাহলে ক্যামোট্যাক্সোনমির কথা বলছি যে এই রাসায়নিক পদার্থগুলো পাওয়া যায় অদৃশ্য বস্তু, এগুলোর ভূমিকাটা কি? এগুলোর ভূমিকা আমি যদি বলি যে অ্যালকালয়েডের কথা বলি, প্রথমে অ্যালকালয়েড হচ্ছে কি একটা নাইট্রোজেন গঠিত পদার্থ, ক্ষার। নাইট্রোজেন গঠিত ক্ষারকে যেটা বলে অ্যালকালয়েড। কোন কোন উদ্ভিদ পরিবারের উপস্থিতি সেটার কি সেটাকে শনাক্তকরণে সহায়তা করে। কোন কোন অ্যালকালয়েড অবশ্য সব উদ্ভিদ পরিবারে থাকে না। যেমন হচ্ছে যে মরফিন নামক যে অ্যালকালয়েডটা, সেটা মাত্র পেপেভার সবনিফেরামেই পাওয়া যায়। কোনটার কথা বলেছি আমি, এই জিনিসগুলো মুছে দিচ্ছি। মরফিনের নাম শুনুনি এমন কেউ বোধহয় নাই, যেটাকে আমরা আফিমও বলা হয়। মরফিন শুধুমাত্র পেপেভার সমনিফেরাম, যেটা পেপেভেরেসি ফ্যামিলি অন্তর্ভুক্ত, পেপেভার সমনিফেরামে পাওয়া যায়। কোনটা? মরফিন নামক অ্যালকালয়েডটা। তো অ্যালকালয়েডের উপস্থিতি মানে কোন কোন অ্যালকালয়েড দেখা যায় যে ওই একটা গ্রুপের মধ্যে থাকে, যেটা দ্বারা সেই উদ্ভিদ পরিবারটাকে বা উদ্ভিদ গোত্রটাকে শনাক্ত করা যায়। তেমন হচ্ছে যে কি বলেছি যে মরফিনের কথা বলেছি যে উপস্থিতি শুধুমাত্র পেপেভার সমনিফেরামে পাওয়া যায়। তেমনি ভাবে কোন কোন উদ্ভিদে দেখা যায় যে একাধিক অ্যালকালয়েড রয়েছে, আবার কোন কোন উদ্ভিদে একটা মানে একই টাইপ একটা মাত্র অ্যালকালয়েড থাকতে পারে। যেমন রাউলফিয়ার নাম সবাই শুনেছো, যেটা সর্পগন্ধা বলা হয়, যে রাউলফিয়া সাপান্টিনাটা হচ্ছে সর্বগ্রাম। রাউলফিয়াতে শুধুমাত্র রাউলফিয়াতে প্রায় 20 রকমের অ্যালকালয়েড পাওয়া যায়। ঠিক আছে, তো এরকম যে অ্যালকালয়েডের উপস্থিতি দ্বারা কি করা যায়, যে এটা একটা যৌগ রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে ক্যামোট্যাক্সোনমিতে ব্যবহার করা যায়। এগুলো এই পদার্থগুলো উদ্ভিদের কোষের অভ্যন্তরে দ্রবীভূত অবস্থায় থাকে।
এই যে অ্যালকোহলের উপস্থিতি দ্বারা উদ্ভিদ শনাক্তকরণে বা উদ্ভিদের উৎপত্তি বা সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভিদ গ্রুপের মধ্যে সেটা ব্যবহার করা যায় এই বৈশিষ্ট্যটাকে। এরপর আসো প্রোটিনের কথা যদি বলি, যে প্রোটিনটা কি, প্রোটিনটা একটু বিষয় ধরুন, অ্যামাইনো অ্যাসিড যেটা বলেছি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে প্রোটিনের যে গাঠনিক একক বা গঠনগত একককে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। সবাই জানো নিশ্চয় যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা হচ্ছে যে প্রোটিন। তো প্রোটিনের গাঠনিক একক হিসেবে কি থাকে, যে অ্যামাইনো অ্যাসিড থাকে, যে এই অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স দ্বারা বা অ্যামাইনো অ্যাসিড গুলো সিকোয়েন্স দ্বারা কি করা যায়, উদ্ভিদের মধ্যে বিভিন্ন উদ্ভিদ পরিবারের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড যেটা আমি বলেছি যে প্রোটিন গঠনকারী একক। আমি অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আরেকটু সামনে পরে আরেকটা টপিক আছে, সেখানে আরেকটু ডিটেলসে যাব। এখানে শুধু এটুকু জানো যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো অ্যাসিড যে সিকোয়েন্সটা থাকে, সেই সিকোয়েন্স অনুযায়ী কি করা যায়, উদ্ভিদের গুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায় বা ওদের মধ্যে বিভিন্ন অবস্থানটা নির্ণয় করা যায়। ঠিক আছে, এরপর আসলে কি বলেছি, ফিনোলিক যৌগের কথা বলেছি। ফেনোলিক যৌগ এটা কি, সাধারণত হচ্ছে ফেনল জাতীয় যৌগগুলো বলা হয় ফিনোলিক যৌগ বা ফিনোলিক পদার্থ বলা হয়। যেমন হচ্ছে যে ফ্ল্যাভিনয়েড বলা যায়, এগুলো হচ্ছে কি যে এগুলোকে অনেক সময় কেমিক্যাল মার্কার বলা হয়। ফ্ল্যাভিনয়েডকে বলা হয় কি বলা হয়, কেমিক্যাল মার্কার। যদি বলি যে ট্যাক্সোনমিতে ক্ষেত্রে যে বলি যে ট্যাক্সোনমির ক্ষেত্রে কেমিক্যাল মার্কার কোনটাকে বলা হয়, ফ্ল্যাভিনয়েডকে বলা হয় যে কেমিক্যাল মার্কার। ঠিক আছে, ফ্ল্যাভিনয়েডকে বলা হচ্ছে সাধারণত ফেনল জাতীয় পদার্থ। এটা কি করে, যে বিভিন্ন উদ্ভিদের এর উপস্থিতি দ্বারা উদ্ভিদগুলোর মধ্যে সম্পর্ক বা এর অবস্থানটা নির্ণয় করা যায়। ঠিক আছে, যে ইয়াটাতে কেমিক্যাল মার্কার হিসেবে এটা উপস্থিতির কিরকম, যেটা হচ্ছে যে এটা উদ্ভিদের এর উপস্থিতিটা মানে এর স্থিতি, হ্যাঁ, তারপর বা এর বিস্তৃতি বলো বা কোনো একটা উদ্ভিদ পরিবার হিসেবে, যেমন হচ্ছে এই দ্বারা যদি বলি যে পাতার রঞ্জক, পাতাতে কি থাকে, যে সাধারণত ক্লোরোফিল থাকে, হ্যাঁ, তো এটা পাতার রঞ্জকের ক্ষেত্রে বলো, পুষ্পের রঞ্জকের ক্ষেত্রে বলো, যে ফুলের বিভিন্ন রং হয়, কোনো রঞ্জক যেমন হচ্ছে যে অ্যান্থোসায়ানিন থাকে, বিটা সায়ানিন থাকে। অ্যান্থোসায়ানিনের জন্য উদ্ভিদ সাধারণত লাল, নীল, বেগুনি এগুলো কালার হয়, বিটা সায়ানিনের জন্য ইয়েলো কালার হয়। তো এইগুলো ফ্ল্যাভিনয়েডের উপস্থিতির কারণে হয়, এবং এগুলো দ্বারাও কি করা যায়, যে শ্রেণীবিন্যাসে এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগানো যায়। পাতার ক্ষেত্রে যেটা বললাম যে পেপার ক্রোমাটোগ্রাফি একটা টেস্ট আছে, যা দ্বারা কি করা হয়, যে পাতার পিগমেন্টের উপস্থিতি নির্ণয় করা যায়। সেক্ষেত্রে এটা একটা রঞ্জক বা হয়তো নির্ণয়ের টেস্ট, যে ইয়াটাতে যে ক্রোমাটোগ্রাফিতে যে রঞ্জক পদ্ধতি হলো এই প্রক্রিয়াটা দ্বারাও কি করা যায়, যে এই বৈশিষ্ট্যটাও ট্যাক্সোনমির ক্ষেত্রে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। হ্যাঁ, এরপর আসো যে যদি বলি যে আবার হলো যে পানিতে দ্রবণীয় বিভিন্ন ধরনের যে কার্বোহাইড্রেটস এর কথা, ও আচ্ছা বলেছি, টারপিনের কথা বলেছি। দেখো টারপিনের কথা বলেছি, টারপিন বলার আগে ট্যানিনের কথা একটু বলে নেই, যেটা কি এই নামগুলো কিন্তু আবারও আসবে, হ্যাঁ, যখন আমি মেটাবোলাইটস বলবো তখন আবার এই নামগুলো আসবে, যার জন্য দেখবে যে রিপিট হচ্ছে কথাগুলো, হয়তো কিছুটা রিপিট পাবে এটাতে। তো ট্যানিনের কথা, স্পর্ন নামক একজন বিজ্ঞানী 1952 মোস্ট প্রবাবলি 1952 পাবে, 1952 উনি বলেছে যে ট্যানিন বৈশিষ্ট্যটা এটা আদি বৈশিষ্ট্য। হ্যাঁ, ট্যানিন সৃষ্টিকারী বৈশিষ্ট্যটাকে আদি বলা হয়। যে সব উদ্ভিদে সাধারণত ট্যানিন তৈরি হয় না। ট্যানিন কোনগুলোতে তৈরি হয়, যে সমস্ত উদ্ভিদে, সেগুলো সাধারণত যে আদি আবৃতবীজী উদ্ভিদে দেখা যাচ্ছে যে এটা একটা আদি বৈশিষ্ট্য এটা। তো হাতিনসনের শ্রেণীবিন্যাস যখন পড়েছ তখন নিশ্চয় মনে আছে যে হাতিনসনে ট্যানিনের বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়েছে, যে দেখা গিয়েছে যে ট্যানিন যেগুলোতে আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কাস্টর বৈশিষ্ট্য, যেটা কিনা আদি। কাস্টর স্বভাব, যে সমস্ত উদ্ভিদে ট্যানিন পাওয়া যায় সেটা হচ্ছে আদি বৈশিষ্ট্য, এবং এই উদ্ভিদগুলো কাস্টর স্বভাবের। আধুনিক ধারণায় বিজ্ঞানীরা মনে করেন যে বিরুৎ জাতীয় উদ্ভিদটা হচ্ছে আধুনিক ধারণা, যেটা উন্নত উদ্ভিদ হচ্ছে বিরুৎ বৈশিষ্ট্যটা উন্নত বৈশিষ্ট্য। তো বিরুৎ উদ্ভিদে ট্যানিনটা অনুপস্থিত, বিরুৎ জাতীয় উদ্ভিদে, কিন্তু কাস্টর উদ্ভিদে এই ট্যানিনটা কি উপস্থিত রয়েছে। তার জন্য এই বৈশিষ্ট্যটাকেও শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। কে বলছে, স্পর্ন বলছে ট্যানিনের ক্ষেত্রে এই কথাটা। এরপর টারপিন, এগুলো কি দাহ্য পদার্থ,
মির অফ 1961 দেখা গিয়েছে যে পাইনাসের 94 প্রজাতির ক্ষেত্রে এই টারপিনের উপস্থিতি দেখেছে এবং এর গঠনের মধ্যে গঠন পর্যবেক্ষণ করে দেখেছে যে পাইনাসের 94টি প্রজাতির উদ্ভিদের মধ্যে টারপিনের উপস্থিতি দিয়ে এর গঠন দেখতে গিয়ে দেখেছে যে টারপিনের উপস্থিতিটা রয়েছে এবং এ দ্বারা এর বিভিন্ন প্রজাতির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। মানে টারপিনের বৈশিষ্ট্যটাও একটা ভালো ট্যাক্সোনমিকের বৈশিষ্ট্য, যেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। ঠিক আছে, এরপর আসো এই অদৃশ্য রাসায়নিক বস্তুর মধ্যে আরেকটা কি বলেছি যে পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট। আমি বলেছিলাম কি কার্বোহাইড্রেট কথা বলেছি, যেটা হচ্ছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। তো যদি বলি যে পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, হ্যাঁ, বা শুধু কার্বোহাইড্রেট বলতে পারো। দেখা গিয়েছে যে উদ্ভিদের যে বিভিন্ন উদ্ভিদের মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই যে কার্বোহাইড্রেটের উপস্থিতিটা বা সুগার বলো, অলিগোস্যাকারাইড বলো বা পানিতে দ্রবণীয় পলিস্যাকারাইড, সেইগুলোর উপস্থিতি দ্বারা বিভিন্ন উদ্ভিদের মধ্যে কি করা যায়, সম্পর্ক নির্ণয় করা যায় বা কোনো একটা ট্যাক্সনের কি করা যায়, যে ট্যাক্সনে নির্দিষ্ট করা যায়। ঠিক আছে, এই হচ্ছে যে মোটামুটি যে রাসায়নিক বস্তু দ্বারা কি যে উদ্ভিদের শনাক্ত করা। বাট এইটা যে আমি একটু ডিটেলসে পড়ালাম কারণ হচ্ছে যে এই যে দৃশ্যমান পদার্থ যেটা দেখা যায় যে অনুবীক্ষণ যন্ত্রে, সেটার ভূমিকা লিখো, কিংবা যে সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায় তার ভূমিকা লিখো, সে কথাগুলো আসবে যখন যেভাবে যদি প্রশ্ন আসে তোমরা যাতে অ্যান্সার করতে পারো, তোমাদের জন্য ইজি হয়, সেজন্য একটু ডিটেলসে পড়ালাম। আদারওয়াইজ বই কিন্তু একটু ছোট করে আছে। ঠিক আছে, কোশ্চেন এভাবেও আসতে পারে, এভাবে আসে। আচ্ছা, এরপর আসো তিনটা টাইপের কথা, সেই আবার আগের পয়েন্টে চলে যাই আমরা, যে রাসায়নিক পদার্থ যেগুলো পাওয়া যায় কেমন ট্যাক্সোনমিতে, সেটার মধ্যে 3 নম্বরটা হচ্ছে যে বৃহৎ অণু। আচ্ছা, এটা পড়ানোর আগে আমি বলছি যে আবার বলে নিচ্ছি যে দেখো যে 3টা টাইপের কথা বলেছি যে কেমন ট্যাক্সোনমিতে যে সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায়। একটা হচ্ছে যে ইলেকট্রন যন্ত্রে দৃশ্যমান বস্তু। 2 নম্বর বলেছি রাসায়নিক বস্তু অদৃশ্য, যেটা দেখা যায় না কিন্তু কোষবন্ধরে থাকে। তৃতীয়টা হচ্ছে বৃহৎ অণু, যেগুলো কিনা এগুলো কোষবন্ধরে থাকে বা কলয়েড হিসেবে থাকে। বৃহৎ অণু কোনগুলো? সাধারণত যেগুলোর হচ্ছে কি আণবিক ওজন 10,000-এর চেয়ে বেশি। কি বলেছি যে আণবিক ওজন 10,000-এর অধিক, সেটাকে বলা হয় সেগুলো হচ্ছে বৃহৎ অণু। কোনগুলো এগুলো? সাধারণত এবং হচ্ছে এইগুলো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ, 2টা টাইপের নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, প্রোটিন, এনজাইম, ক্লোরোফিল, রাবার প্রভৃতি হচ্ছে বৃহৎ অণু, যাদের আণবিক ওজন 10,000-এর চেয়ে বেশি। সেগুলো হচ্ছে কি সেগুলো এই শ্রেণীবিন্যাসে ট্যাক্সোনমিতে ব্যবহার করা যায়। এইগুলো উদ্ভিদে কি থাকে, কোষ অভ্যন্তরে দ্রবীভূত অবস্থায় বা কলয়েড অবস্থায় থাকতে পারে। কোনগুলো? নিউক্লিক অ্যাসিড বললাম যে 2টা টাইপের হতে পারে, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এনজাইম, ক্লোরোফিল, তারপর হচ্ছে রাবার। এগুলো হচ্ছে আণবিক ওজন 10,000-এর বেশি এবং এইগুলো কোষ অভ্যন্তরে দ্রবীভূত কিংবা কলয়েড অবস্থায় থাকে। এবার আসো আমরা নেক্সট টপিকসে চলে যাই। বিপাকীয় বস্তু। ছেলেরা অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিয়ে যেও। বিপাকীয় বস্তু বা মেটাবলাইটস। আচ্ছা, মেটাবলাইটস কোনগুলো? উদ্ভিদের কি বলেছি কোষাবদ্ধের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিপাকিয়া চলতে থাকে বা বিভিন্ন ধরনের মেটাবলিজম চলে। তো এই বিপাকিয়া যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় বিপাকীয় পদার্থ বা বিপাকীয় বস্তু, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে মেটাবলিজম। তাই তো সবাই জানো।
তো উদ্ভিদের বিপাক প্রক্রিয়ায় যে সমস্ত বস্তু উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিপাকীয় বস্তু। ঠিক আছে, তো এই বিপাকীয় বস্তুগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক বিপাকীয় বস্তু বা প্রাইমারি মেটাবোলাইট, আরেকটা টাইপ হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। বিপাক করে উৎপন্ন বস্তুগুলোকে বলা হয় বিপাকীয় বস্তু। নাম্বার 1 হচ্ছে প্রাথমিক বিপাকীয় বস্তু। এই কেমন ট্যাক্সোনমি চ্যাপ্টারটা একটু বড় এবং এর থেকে প্রতিবারই প্রশ্ন আসে, প্রতিবারই। সো এই চ্যাপ্টারটা বেশ গুরুত্ব সহকারে তোমরা পড়বে, প্রতিবারই কোশ্চেন আসে। ঠিক আছে, কোশ্চেন পাবে প্রতিবারই এখান থেকে। এই যে বললাম প্রথম কোশ্চেনটা একটু ডিটেলসে বলেছি, সেটা সেই প্যাটার্নে আসে দেখে যেভাবে আসে সেজন্য বলেছি। আর ছবিগুলো যদি ক্লাস চলে তাহলে নেক্সট টাইম তোমাদেরকে এটাতে দেখে, মানে কলেজ খোলার পরের কথা বলছি আর কি, সেক্ষেত্রে আমি ছবিগুলো একটু ভালো করে তোমরা যদি এখানে দেখতে না পারো, কারণ বইটাতে তোমাদের এই বইটাতে নর্মাল যে বইটা তোমরা ফলো করো সেক্ষেত্রে হয়তো অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান বস্তু যে ছবিগুলো দিলাম সেগুলো সেভাবে নাও পেতে পারো। আচ্ছা, প্রাথমিক বিভাগীয় বস্তু, আরেকটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি, যেটাকে আমরা বলছি গৌণ বিপাকীয় বস্তু। এটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট। গৌণ বস্তু যেটা হচ্ছে বিপাকীয় বস্তু, সেকেন্ডারি মেটাবোলাইটস। ঠিক আছে, উদ্ভিদের বিপাক ক্রিয়ায় যে বস্তুগুলো প্রথমে উৎপন্ন হয় থাকে সেটাকে বলা হয় প্রাথমিক বিপাকীয় বস্তু, মানে বিপাকীয় যে বস্তুগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় কি প্রাথমিক বিপাকীয় বস্তু। এইগুলো সাধারণত সরাসরি কি করে যে উদ্ভিদের এগুলোর মধ্যে কতগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বংশগতিত অংশগ্রহণ করে। ঠিক আছে, সেটা আমি পরে আসছি ওই ইয়াটাতে। দেখেন যেটা বলছে যে বিপাকীয় যে বস্তুগুলো সংশ্লেষিত হয়, এই পদার্থ বিপাক প্রক্রিয়া উৎপন্ন পদার্থগুলো সাধারণত জিন দ্বারা সংশ্লিষ্ট হয়, জিন বা ডিএনএ দ্বারা সংশ্লিষ্ট হয় এই পদার্থগুলো, এবং বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন হয়। আরেকটা জিনিস, এই যে প্রাথমিক বিপাকীয় বস্তুর কথা বলছি বা প্রাইমারি মেটাবোলাইটের কথা বলছি, সেই প্রাইমারি মেটাবোলাইট গুলো হচ্ছে ম্যাক্রোমলিকুল বা হচ্ছে যে এগুলো বৃহৎ অণু বলা হয়, বৃহৎ অণু। ঠিক আছে, এগুলো বৃহৎ অণু। এটা আমি এই জিনিসটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে প্রাইমারি মেটাবোলাইটস এর কথা বললাম, সেই প্রাইমারি মেটাবোলাইটস গুলো হচ্ছে যে কি এগুলোর হচ্ছে এদের বিপাক প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায়ে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেটাকে বলা হয় যে প্রাথমিক বিপাকীয় বস্তু বা প্রাইমারি মেটাবোলাইট। এগুলো উদ্ভিদ সরাসরি জিন দ্বারা সংশ্লিষ্ট হতে পারে, এবং হচ্ছে কি এগুলোর হলো ম্যাক্রোমলিকুল বলা হয় বা আণবিক ওজন এদের 10,000 এর চেয়ে বেশি। কোনগুলো এগুলো দেখো, সেই বলেছি যে একই নাম মোটামুটি রিপিট আসবে, যেমন হচ্ছে সেই নিউক্লিক অ্যাসিডের কথা বলেছি, ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে এনজাইম, প্রোটিন। এগুলো হচ্ছে কি যে প্রাথমিক বিপাকীয় বস্তু বলা হয়, যেগুলো বিঘাতে প্রাথমিক অবস্থায় উৎপন্ন হয়। এই পদার্থগুলোকে বলা হয় যে প্রাথমিক বিপাকীয় বস্তু। এরপর যে এগুলো সরাসরি উৎপন্ন হয়। ঠিক আছে, এবং বিপাক প্রক্রিয়া যেগুলো সেকেন্ডারি, এগুলো হচ্ছে বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এবং হচ্ছে এই প্রক্রিয়াগুলো হচ্ছে সরাসরি উৎপন্ন হয়, প্রাথমিক অবস্থায় এগুলো উৎপন্ন হয়। আর বিপাক প্রক্রিয়ায় যে সমস্ত ক্ষুদ্র অণু, এগুলো হচ্ছে বৃহৎ অণু, প্রাইমারি মেটাবোলাইটসটা। আর সেকেন্ডারি মেটাবোলাইটস যেটা, সেটা হচ্ছে কি ক্ষুদ্র অণু, ওদেরকে বলা হয় মাইক্রোমলিকুল, কারণ হচ্ছে যাদের আণবিক ওজন 10,000 এর কম। এইগুলো বিপাক প্রক্রিয়া সাধারণত সেকেন্ডারি মেটাবোলাইটটা অংশগ্রহণ করে না, কিন্তু এরা বিপাক প্রক্রিয়ার ইন প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়, উৎপন্ন হয়। সেকেন্ডারি মেটাবোলাইট গুলোকে সাধারণত কি দেখা যায় যে বিপাক প্রক্রিয়ার ইন প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় বা শেষ উৎপাদক হিসেবে পাওয়া যায়, এবং হচ্ছে এরা হচ্ছে ক্ষুদ্র অণু এবং বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু বিপাক প্রক্রিয়ার শেষ উৎপাদ বা ইন প্রোডাক্ট হিসেবে এদেরকে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কোনগুলো সেকেন্ডারি মেটাবোলাইট গুলো, এই যেটা বললাম যে অ্যালকালয়েড,
ফ্ল্যাভিনয়েড, সায়ানোজেনিক গ্লুকোসাইড, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেটাবলাইট। ঠিক আছে, যে টারপিন আছে, রেনিন আছে, রেজিন আছে, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেটাবলাইট, যেগুলো হচ্ছে যে বিপাকীয় ইম্পোর্টার হিসেবে তৈরি হয়, যেগুলো মাইক্রো মলিকুল। আচ্ছা, এই যে দুটা জিনিস বললাম যে প্রাইমারি মেটাবলাইট এবং সেকেন্ডারি মেটাবলাইট, যেটা টু টাইপ অফ মেটাবলাইটস বা বিপাকীয় বস্তু, এইটা আরেকটু তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। আজকের ক্লাসে সেটা পড়াবো না, নেক্সট ক্লাসে যে বিপাকীয় বস্তুর ভূমিকা প্রাথমিক উদ্ভিদের শ্রেণীবিন্যাসে বা উদ্ভিদের উৎপত্তি এবং ফাইলোজেনি নির্ণয়ে বা অভিব্যক্তিতে প্রাথমিক বিপাকীয় বস্তুর ভূমিকা, কিংবা প্রশ্নটা হতে পারে যে সেকেন্ডারি মেটাবলাইটসের ভূমিকা, সেক্ষেত্রে নামগুলো মেনশন করে দিতে পারে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ওটাতে ডিটেলসে যাব। আজকের ক্লাসে আমরা আরেকটা টপিকস একটু পড়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, সিমেন্টিডস। এই যে যৌগ রসায়নের কথা বলছি, যে এখানে একটা যে আছে যে ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিড, এগুলো তো আমরা জানি যে সরাসরি কি বংশগতিতে ভূমিকা রাখে, তাই না? জিন, জিনটা কি? ডিএনএ অণু বা তার অংশ বিশেষকে কি বলা হয়? জিন বলা হয়। ডিএনএ অণু, ডিএনএটাই জিন। ঠিক আছে, যে যে সমস্ত বৃহৎ অণু, এগুলো অবশ্যই ম্যাক্রোমলিকুল, যে সরাসরি বা প্রত্যক্ষভাবে বংশগতিতে ভূমিকা রাখে, তাকে বলা হয় সিমেন্টিড। ঠিক আছে, আমি আবারও বলছি, শোনো, যে সমস্ত বৃহৎ অণু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি বংশগতিতে ভূমিকা রাখে, সেগুলোকে বলা হয় সিমেন্টিড। এই সিমেন্টিড হিসেবে ডিএনএ এবং আরএনএ বা নিউক্লিক অ্যাসিডকে সিমেন্টিড হিসেবে সর্বপ্রথম বলেছে কে? জুকার ক্যান্ডেল এবং পলিন নামক দুজন বিজ্ঞানী 1965 ডিএনএ এবং আরএনএ কে কি বলেছে? যে সিমেন্টিড বলে উল্লেখ করেছে। ঠিক আছে, এবং তিনি বলেছেন যে এই বৈশিষ্ট্যগুলো, সিমেন্টিড গুলো উদ্ভিদের উৎপত্তি বলো, ফাইলোজেনি নির্ণয় বলো বা অভিব্যক্তিতে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। এটা কি বলেছে? যে জুকার ক্যান্ডেল এবং হচ্ছে পলিন নামক দুজন বিজ্ঞানী বলেছে যে ডিএনএ আরএনএ মানে এই নিউক্লিক অ্যাসিডটাকে কি বলেছে? যে সিমেন্টিড বলে অভিহিত করেছে। এইগুলো কি করে? যে সরাসরি বংশগতিতে ভূমিকা রাখে, এবং তারা এই সিমেন্টিডকে তিনটা ভাগে ভাগ করেছে। কি এটা? সিমেন্টিডকে কয়টা ভাগে ভাগ করেছে বললাম? তিনটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাইমারি সিমেন্টিড, টু নাম্বার সেকেন্ডারি, নাম্বার 3 হচ্ছে টারশিয়ারি। কে করেছে? জুকার পাউলিং এবং হচ্ছে কি জুকার ক্যান্ডেল এবং হচ্ছে পলিন নামক দুজন বিজ্ঞানী 1965 সর্বপ্রথম বলেছে যে ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিডকে কি বলেছে? যে সিমেন্টিড নামে অভিহিত করেছে, এবং বলেছে যে এরা কি করে বংশগতিতে গুরুত্ব ভূমিকা রাখে, এবং হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলোকে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। তো তারা কি করেছে? যে প্রাইমারি, এই যে সিমেন্টিডকে তিনটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি প্রাইমারি সিমেন্টিড, নাম্বার 2 সেকেন্ডারি সিমেন্টিড, এবং হচ্ছে টারশিয়ারি সিমেন্টিড। প্রাইমারি সিমেন্টিড কোনটা? ডিএনএ বা জিন, যে সমস্ত বস্তু সরাসরি বংশগতিতে ভূমিকা রাখে তাকে বলে, সেগুলো হচ্ছে কি প্রাইমারি সিমেন্টিড। এরা প্রাইমারি সিমেন্টিডটা কি করে? যে বা প্রাথমিক সিমেন্টিড, সেটা সরাসরি বংশগতিতে ভূমিকা রাখে। তারা সরাসরি বংশগতিতে ভূমিকা রাখে। আমরা জানি যে ডিএনএ বা জিন কি করে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই ডিএনএ বা জিনই হচ্ছে প্রাইমারি সিমেন্টিড। তাহলে কি হচ্ছে? যে প্রাইমারি সিমেন্টিড কোনটা? জিন বা ডিএনএ কে বলা হচ্ছে প্রাইমারি সিমেন্টেড। জিন কি করে? জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে জীবের এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এক বা একাধিক জিন এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
ডিএনএর মধ্যে অসংখ্য জিন থাকে, ঠিক আছে, অনেকগুলো অনেক জিন থাকে, এবং এগুলো কি করে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং এনজাইম সৃষ্টির মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো জিন সাধারণত নিয়ন্ত্রণ করে। ওটা পরে আসছি। বলছি যে জিন কি করে, যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং জিনের মাধ্যমে জিন কি করে, যে ডিএনএ বা জিনের মাধ্যমে বংশ পরস্পরায় এই বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশ বা পিতামাতা থেকে সন্তান সন্ততিতে আসে। কোনো কারণে যদি জিনের বৈশিষ্ট্য পরিবর্তন হয় তবে নতুন ভ্যারিয়েশন তৈরি হয়। প্রকরণ বা নতুন ধরনের প্রকরণ হতে পারে, বা নতুন প্রজাতি একটা সৃষ্টি হতে পারে। সেটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে জিনের পরিবর্তনের কারণে বৈশিষ্ট্যটা যখন চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, নতুন একটা যে স্পেসিস তৈরি হতে প্রজাতি উৎপত্তি হতে পারে, বা সাব স্পেসিস বলো, সাব ভ্যারাইটি বলো, কিংবা নতুন ধরনের একটা প্রজাতির উৎপত্তি হতে পারে। ঠিক আছে, কোনটা কিসের জন্য? জিনের কারণে। জিন কি করে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এক ভাগে জিন, এবং হচ্ছে যে ডিএনএ যে নির্দিষ্ট যে সিকোয়েন্স থাকে, যে এক একটা সিকোয়েন্স থাকে, সেটা আলাদা নির্দিষ্ট একটা যে ডিনের যে 4 রকমের বেস থাকে, অ্যাডনিন, গুয়ানিন, সাইটোসিন, আর একটা কি থাকে, থাইমিন থাকে। থাইমিনটা আরএনএ ক্ষেত্রে থাকে না। এই যে নিউক্লিক অ্যাসিডের এই যে 4 রকমের বেসটা থাকে, তারাই হচ্ছে যে ডিএনএ যে এটা বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে কি করে, যে অ্যামাইনো অ্যাসিডের একটা সিকোয়েন্স নির্ধারণ করে। এটা তোমরা জেনেটিক্স যখন পড়বে তখন আরেকটু ডিটেইলস এটা জানবে। তো যেটা বলছি, প্রাইমারি সিমেন্টেডের ক্ষেত্রে জিন বা ডিএনএটাই হচ্ছে প্রাইমারি সিমেন্টেড। সেটা কি করে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং এক বা একাধিক জিন, এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হয়েছে কি এক বা একাধিক জিন রয়েছে এটার। এবং দেখা যায় যে নিকট সম্পর্কযুক্ত উদ্ভিদগুলোর মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে মিল রয়েছে, ঠিক আছে, এবং হচ্ছে দূরবর্তী সম্পর্ক উদ্ভিদগুলোর মধ্যে বৈশিষ্ট্যের মিল হয় না, যার জন্য বলে যে জিনটা যখন চেঞ্জ হয়ে যায় তবে প্রজাতিটি নতুন ধরনের প্রজাতির উদ্ভব হতে পারে। ঠিক আছে, এরপর আসো সেকেন্ডারি মেটাবলাইট, সেকেন্ডারি সিমেন্টিড। সেকেন্ডারি সিমেন্টিড কোনটা? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় সেকেন্ডারি সিমেন্টেড। সেকেন্ডারি সিমেন্টেড প্রক্রিয়া কি তৈরি হয়? ডিএনএ থেকে যে আরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে এটাকে বলা হয় সেকেন্ডারি সিমেন্টেড। এটা হচ্ছে সেকেন্ডারি সিমেন্টেড। দেন হচ্ছে কি হয়, ট্রান্সলেশন প্রক্রিয়া আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, কি বলেছি, যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় সেকেন্ডারি সিমেন্টেড বলা হয়। এই যে ডিএনএ যে একটা নির্দিষ্ট নিউক্লিওটাইডে যে বা ডিএনএ সিকোয়েন্সে বেসের প্রক্রিয়ার অনুরূপ প্রক্রিয়ায় একটি আরএনএর যে আরেকটা অন্য একটা পদ্ধতির যে সাথে যে বেসক্রমের যে আরএনএ বেসক্রমের যে মিল দেখে বোঝা যায় যে কোনো একটা বিভিন্ন উদ্ভিদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। ঠিক আছে, যে ডিএনএ সিকোয়েন্স যেটা ডিএনএ যে সিকোয়েন্সটা থাকে তার অনুরূপ আরএনএর যে একটা সিকোয়েন্স থাকে, সেটার সাথে মিল রেখে দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদের মধ্যে মিলটা নির্ণয় করা যায়। ঠিক আছে, এইটাও হলো এই বৈশিষ্ট্যটা টেক্সোনমিতে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়, যে দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদের মধ্যে ডিএনএ যে সব মিল রয়েছে, সেটা দ্বারা তারা কি নিকট সম্পর্কযুক্ত না দূর সম্পর্কযুক্ত, বা তারা একই ট্যাক্সনভুক্ত কিনা সেটা নির্ণয় করা যায়। আর আরএনএ থেকে যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে প্রোটিন তৈরি হয়, সেটা হচ্ছে টারশিয়ারি সিমেন্টিড। ঠিক আছে, টারশিয়ারি সিমেন্টিডে কি দেখা যায় যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো এই যে ডিএনএ যে সিকোয়েন্সের কথা বলছি, যে সেটা তোমরা জেনেটিক কোড যখন পড়েছো, যে ডিএনএ 4 রকমের বেস রয়েছে, যেমন অ্যাডনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন রয়েছে, যেটা কিনা আরএনএর ক্ষেত্রে কি হয়, যে থাইমিনের পরিবর্তে